আসসালামু আলাইকুম নার্সিং ভর্তি ইচ্ছুক পরীক্ষার্থীরা সকলকে ভীষণ নার্সিং অ্যাডমিশন কেয়ারের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। ক্লাস শুরুর পূর্বে আমি আমার পরিচয় দিতে চাই। আমি মোহাম্মদ স্বাধীন সৌরভ, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি থেকে নার্সিংয়ে গ্র্যাজুয়েশন সম্পন্ন করছি এবং আজকে তোমাদের সাথে আমি বিগত বছরে আসা সাধারণ বিজ্ঞানের বিভিন্ন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। ক্লাস শুরুর পূর্বে আমি তোমাদেরকে একটা বিষয় মানে তোমরা আমার ভয়েস শুনতে পাচ্ছ কিনা এটা একটু জানাও, এরপরে আমি মূল ক্লাসে প্রবেশ করব। আমাদের সাথে অনেকেই যুক্ত আছে অলরেডি, তো তোমরা আমাকে জানাও যে আমার ভয়েসটা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা। এরপর আমরা মেইন ক্লাসে প্রবেশ করব। ক্লাসে আমরা একটা অ্যানাউন্স দিয়েছিলাম আমাদের ফ্রি গ্রুপে যারা যুক্ত আছে যে এই ক্লাসে আমরা আমাদের ভীষণ নার্সিং অ্যাডমিশন কেয়ারের যে পূর্ণাঙ্গ বই সেটা গিফট করব। তোমাদেরকে আমি যদি আমাদের বইগুলো একটু দেখাই, তাহলে দেখো বিএসসি নার্সিং যারা পরীক্ষা দিবে তাদের জন্য আমাদের বিএসসি নার্সিং অ্যাডমিশন বুস্টার, তার সাথে এই প্রশ্ন ব্যাংকটা রয়েছে। এবং যারা ডিপ্লোমা নার্সিং এবং মিডওয়াইফারি নার্সিং এ পরীক্ষা দিবে তাদের জন্য এটা ডিপ্লোমা ও মিডওয়াইফারি নার্সিং অ্যাডমিশন বুস্টার। এখন ফ্যাক্ট হচ্ছে যে এই বইগুলো তোমরা কিভাবে পেতে পারো, কিভাবে পাবা না পাবা নিয়মটা আমি বলবো, একটু যুক্ত হোক সবাই, এরপরে আমি নিয়মটা তোমাদেরকে জানাবো। আমাদের সাথে যুক্ত আছে আবিহা ইসলাম, বলতেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুমাইয়া আফরোজ আছে, স্বর্ণা আছে, রাইসা আছে, উম্মে বিথি আছে, অভিমানী মেয়ে আছে, রাইসা আছে। আচ্ছা, রাইসা বলতেছে ক্লিয়ার শোনা যায়। ঠিক আছে, আমার ভয়েস যেহেতু ক্লিয়ার শোনা যায় এবং আমার পরিচয় যেহেতু বললাম, তাহলে এখন আমরা মেইন ক্লাসে প্রবেশ করবো। কিন্তু মেইন ক্লাসে প্রবেশের আগে তোমরা আমাদের যেই অ্যাডমিশন বুস্টার বই সেটা কিভাবে জিতবে সেটা একটু বলি, নিয়মগুলো একটু বলি। দেখো, আমাদের বইয়ের প্রাইস কিন্তু 500 টাকা, মানে 500 টাকার বই তুমি আমাদের 1 ঘন্টাও না 40 মিনিটের ক্লাস করলে কিন্তু জিতে নিতে পারবে। কিন্তু কিছু সত্য আছে। সত্যগুলো কি? প্রথম সত্য হচ্ছে আমাদের যে লাইভটা চলতেছে সেটা তোমার প্রোফাইলে শেয়ার করতে লাগবে। এবং দ্বিতীয় সত্য হচ্ছে আমাদের এই যে লাইভ চলাকালীন ভিডিওতে তোমার এইচএসসি 2026 বা এইচএসসি 2025 পরীক্ষা দিয়ে হয়েছে পরীক্ষার্থীকে তোমার মেনশন করা লাগবে। তোমার ফ্রেন্ড সার্কেলের যে কোনো 10 জনকে মেনশন করতে পারো। আমাদের যে ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপটা রয়েছে, এই ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু 5 জনকে অ্যাড করাতে লাগবে এবং আমাদের ক্লাসটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করা লাগবে। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের এই 500 টাকা দামের ফ্রি বই জেতার হচ্ছে নিয়ম। এবং গত ক্লাসে অর্থাৎ 2 দিন আগে আমাদের যে ক্লাসটা হয়েছিল সেই ক্লাসে কিন্তু একজন বই অলরেডি জিতে ফেলছে এবং আমরা আগামী 2-3 দিনের মধ্যে তার বাসায় বইটা হোম ডেলিভারি করবো। এগুলো হচ্ছে আমাদের বই। যাই হোক, আর কথা বাড়াবো না, আমরা কথা না বাড়াই আমরা আমাদের ক্লাসে প্রবেশ করি। এবং এর মাঝে তোমরা আমাকে একটু জানাও যে কে কোন ডিসিপ্লিনে পরীক্ষা দিবে, অর্থাৎ কে বিএসসিতে পরীক্ষা দিবে, কে ডিপ্লোমাতে পরীক্ষা দিবে এবং কে মিডওয়াইফারিতে পরীক্ষা দিবে। এটা আমি একটু দেখতে চাই, কারণ তোমরা কে কোন জায়গায় পরীক্ষা দিবে এটা যদি জানতে পারি তাহলে আমার ক্ষেত্রে সুবিধা, আমি তোমাদেরকে বিষয়গুলো আরো ভালোভাবে ধরাই দিতে পারবো। ঠিক আছে, আমরা আমাদের প্রথম প্রশ্নে চলে যাই। আমাদের প্রথম প্রশ্ন যেটা আসছে সেটা হচ্ছে যে একজন পূর্ণবয়স্ক মানুষের নিচের সোয়ালে মোলার দাঁতের সংখ্যা কত? দাঁত নিয়ে প্রশ্ন আসছে। গত বছর যখন আমি আমাদের নার্সিং অ্যাডমিশনের ক্লাসগুলো হচ্ছিল বা আমাদের পেইড কোর্সের ক্লাসগুলো হচ্ছিল, তখন কিন্তু আমি প্রথমেই এই যে দাঁত নিয়ে বিশাল একটা আলোচনা করছিলাম, প্রায় 20 মিনিটের একটু আলোচনা, এবং সেখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসছে এবং আমরা আমাদের পেজেও কিন্তু ভিডিওগুলো দিয়েছিলাম যে কোথা থেকে পড়াইছি, কি কমন আসছে এই ভিডিওগুলো। তোমরা যদি একটু স্ক্রল করে করে নিচের দিকে যাও তাহলে দেখবে যে আমাদের পেজে ভিডিওগুলো আছে। প্রথমে দেখি কে কে অ্যান্সার দিচ্ছে। আচ্ছা, মুনা মরিয়ম বলতেছে ডিপ্লোমাতে, বিথি বলতেছে মিডওয়াইফারিতে, অভিমানী মেয়ে বলতেছে ডিপ্লোমাতে, বৃষ্টি বলতেছে মিডওয়াইফারিতে, রুমকি বলতেছে ডিপ্লোমাতে। তার মানে ম্যাক্সিমামই ডিপ্লোমা ডিসিপ্লিনে, তাই না? এখন একটা কথা, আমরা যখন ডিপ্লোমা এবং বিএসসির ক্ষেত্রে সাধারণ বিজ্ঞানে যে পার্টগুলো রয়েছে, সাধারণ বিজ্ঞানে কি পার্ট রয়েছে? আমাদের জীববিজ্ঞান রয়েছে, পদার্থ রয়েছে, রসায়ন রয়েছে, এগুলোকে যখন আলাদা করতে যাই তখন কনফিউশনে ভুগি। বিএসসিরা মনে করে যে না, আমাদের হয়তো অনেক জটিল জটিল প্রশ্ন এখানে দিবে, কিন্তু বিষয়টা এমন না। তুমি বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করলে দেখবা যে খুবই বেসিক থেকে প্রশ্নগুলো আসে এবং জীববিজ্ঞান থেকে একটু বেশি আসে। এর পাশাপাশি যারা ডিপ্লোমা এবং মিডওয়াইফারিতে পরীক্ষা দিবা, তোমরাও যদি তোমাদের সাধারণ বিজ্ঞান এই অংশটা একটু অ্যানালাইসিস করো তাহলে দেখবা যে তোমাদেরও কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন খুবই বেসিক থেকে। আমরা বলি স্টুডেন্টদের, তো তোমরা নার্সিং অ্যাডমিশন শুরুর পূর্বে 9-10 তোমাদের যে সাধারণ বিজ্ঞান বইটা আছে সেটা কালেক্ট করে রাখো, কারণ সেখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন কমন আসে। ঠিক আছে,
সো আমাদের খুবই বেসিক প্রশ্ন আসে এবং আমরা বেসিক প্রশ্নগুলো নিয়ে বেশি আলোচনা করি। তাহলে আমাদের এই প্রশ্নের উত্তরটা দাও তো একটু দেখি, এরপর আমি তোমাদেরকে বিস্তারিত বলার চেষ্টা করবো যে একজন পূর্ণবয়স্ক মানুষের নিচের সোয়ালে মোলার দাঁতের সংখ্যা কত। দেখি কে সঠিক উত্তর দিতে পারে যে একজন পূর্ণবয়স্ক মানুষের নিচের সোয়ালে মোলার দাঁতের সংখ্যা কত। আচ্ছা, পিউ বাসক মনে হয় নাম, এ বলতেছে যে বি 6টি। দেখি আর কে কে সঠিক অ্যান্সার দিতে পারে, এরপর আমরা, তোমরা একটু দ্রুত অ্যান্সার করার চেষ্টা করো, ঠিক আছে? আমরা ক্লাস বেশি দীর্ঘায়িত করবো না, কিন্তু ক্লাসটা করবো অনেক ইনফরমেটিভ। যদি তোমরা এক ক্লাসের থেকে অন্তত আগামী বছর ভর্তি পরীক্ষায় একটা বা দুইটা প্রশ্ন কমন পেতে মানে পাও, সেজন্য তোমরা দ্রুত দ্রুত কমেন্টে মানে উত্তর করার চেষ্টা করো, এরপরে আমি তোমাদেরকে বিস্তারিত বলার চেষ্টা করব। আচ্ছা, সকলেই বলতেছো বি হবে, আবিহা বলতেছো 4। আচ্ছা, 6 4-এর মধ্যে কনফিউশন, তাই না? সো কয়টা দাঁত রয়েছে সেটা জানার আগে, আচ্ছা কয়টা মোলার দাঁত রয়েছে সেটা জানার আগে আমাদেরকে যেটা জানা লাগবে সেটি কি বলতো, যে আমাদের টোটাল দাঁতের সংখ্যা কত। বলে না যে এক ঘুষি মেরে তোর 32টা দাঁত ফালাই দিব, এরকম কথা বলে না? আসলেই কিন্তু আমাদের মানে একজন পূর্ণবয়স্ক মানুষের, নারী হোক পুরুষ হোক, টোটাল দাঁতের সংখ্যা হচ্ছে কতটি? 32টি। বুঝছো? এখন এই 32টি দাঁতের আবার 4টা ভাগ রয়েছে। 32টি ভাগের কয়টা দাঁত দাঁতের কয়টা ভাগ রয়েছে? 4টি। একটি হচ্ছে ইনসিসর, যেটাকে বলে কর্তন, হ্যাঁ। আরেকটা রয়েছে কর্তন দাঁত যাকে বলে। এরপরে রয়েছে ছেদন, যাকে আমরা বলি ক্যানাইন, হ্যাঁ, এটাকে বলে ছেদন। এরপরে রয়েছে প্রিমোলার, যেটাকে বলি অগ্রপ্রেশন, এবং লাস্টের দিকে যে দাঁতটা রয়েছে সেটাকে বলে মোলার বা প্রেশন, ঠিক আছে? প্রেশন বলতে কি বোঝায় আসলে বলো তো? কর্তন বলতে তো বুঝতেছো যে কাটা, ছেদন বলতে সেরা, অগ্রপ্রেশন বলতে পিষ্ট করা মানে চাবানো, বুঝতে পারছো? সো এই যে দেখো মোলার দাঁত, সো এই দেখে এই চিত্রটা একটু দেখো তুমি, এই চিত্রটা দেখলে দেখতে পাবা যে আমরা যদি একবার ভাগ করি, আমাদের সোয়াল তো মুখে দুইটা, তাই না? উপরের দিকে একটা সোয়াল, নিচের দিকে একটা সোয়াল, দেখো তো দুইটা সোয়াল না? হা করো, দেখবা যে উপরের দিকে একটা উঠতেছে, নিচের দিকে একটা নামতেছে। সো এই যে দেখো এখানে দুইটা সোয়াল, এখানে একটা সোয়াল, এখানে একটা সোয়াল। এখন আমি যদি দাঁতগুলোকে ভাগ করি তাহলে দেখতে পাবো যে প্রথমকার যে 4টা দাঁত, যে কোনো একদিকে সোয়ালের প্রথমকার যে 4টা দাঁত, সেই 4টা দাঁত হচ্ছে আমাদের ইনসিসর, হ্যাঁ, এটাকে আমরা কর্তন দাঁত বলি, এগুলোতে আমরা কাটি, হ্যাঁ। এরপরে যেটা রয়েছে দেখবা যে এদিকে একটা এদিকে একটা, টোটাল 2টা, মানে এক পাশের সোয়ালে টোটাল 2টা হচ্ছে রয়েছে আমার কি? ছেদন দাঁত। তাহলে কর্তন এক পাশের সোয়ালে কয়টা পাইলাম? 4টি, ছেদন কয়টা পেলাম? 2টি। এরপরে রয়েছে অগ্রপ্রেশন, দেখো এদিকে 2টি, এদিকে 2টি, তার মানে টোটাল হচ্ছে 4টি। এরপরে রয়েছে প্রেশন বা মোলার দাঁত, দেখো এদিকে 3টি, এদিকে 3টি, টোটাল 6টি। মানে একদিকের সোয়ালে কর্তন দাঁত রয়েছে 4টি, ছেদন দাঁত রয়েছে 2টি, অগ্রপ্রেশন দাঁত রয়েছে 4টি, এবং প্রেশন দাঁত রয়েছে কতটি? 6টি। টোটাল হচ্ছে আমার কতটি? 16টি। তাহলে উপরের সোয়ালে যদি আমার 16টি থাকে, নিচের সোয়ালেও সেম 16টি থাকবে, মানে টোটাল 32। তাহলে দেখো বলছে যে নিচের সোয়ালে, প্রশ্ন কিন্তু তোমাকে বোঝা লাগবে ভাইয়া। দেখো অপশন এতে দেওয়া আছে 3টি, অপশন বিতে দেওয়া আছে 6টি, সিতে দেওয়া আছে 4টি, ডিতে দেওয়া আছে 2টি। আমাকে বলছে নিচের সোয়ালে, নিচের সোয়াল হোক উপরের সোয়াল হোক, দাঁতের সংখ্যা কিন্তু সমান সমান। তাহলে এদিকে দেখো এটা যদি উপরের সোয়াল হয় এবং এটা যদি নিচের সোয়াল হয়, তাহলে উপরের সোয়ালে আমার টোটাল মোলার দাঁত হচ্ছে 6টি, এবং তোমাকে যদি বলে টোটাল মোলার দাঁতের সংখ্যা কত, তাহলে আমার উত্তর হবে 12টি, কারণ উপরের এবং নিচের সোয়াল মিলে আমার টোটাল মোলার দাঁত হচ্ছে 12টি। এভাবে তুমি অন্যান্য যে দাঁতের এগুলো আছে সেগুলো মনে রাখতে পারো। তো আমাদের প্রথম প্রশ্ন শেষ, প্রশ্ন শেষ। আমাদের এখান থেকে জানা লাগবে যে দাঁত কয়টা দাঁত রয়েছে, দাঁতের প্রকারভেদগুলা শেষ, আর কোনো কিছু পড়ার দরকার নেই দাঁত থেকে। এরপরে হ্যাঁ, এরপরে আমরা আমাদের সেকেন্ড প্রশ্নে চলে যাই। আমাদের সেকেন্ড প্রশ্ন কি রয়েছে দেখি। দেখো আমি কিন্তু যেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি মিক্স আপ, বুঝছো? যেহেতু সাধারণ বিজ্ঞানের কথা বলতেছি, মিক্স আপ। আমাদের যেহেতু এগুলো বিগত বছরের প্রশ্ন সমাধান, আমরা যখন আমাদের পেইড ব্যাচ, আমাদের যেটা রয়েছে মিশন নার্সিং 27, যেটাতে তোমরা মাত্র এই অগাস্ট মাসে ভর্তি হলে মাত্র 3000 টাকায় ভর্তি হতে পারবে, এবং এই 3000 টাকার মধ্যে কি কি রয়েছে?
আমাদের এক সেট বই রয়েছে, ওএমআর রয়েছে, আমাদের সাজেশন পিডিএফ সব সাপোর্ট, অল অ্যান্ড এভরিথিং। মানে কিন্তু তুমি যদি এই মাসে পরে ভর্তি হও তাহলে কিন্তু তোমাকে ভর্তি ফি 5,000 টাকা দেওয়া লাগবে। সো তুমি যদি বাংলাদেশের নার্সিং ভর্তি প্রস্তুতির জন্য সেরা প্রতিষ্ঠান ভীষণ নার্সিং অ্যাডমিশন কেয়ারের সাথে তোমার প্রস্তুতি নিতে চাও, তাহলে তোমরা আমাদের এই কোর্সে ভর্তি হতে পারো। এখন ফ্যাক্ট হচ্ছে সেকেন্ড প্রশ্ন, যে বায়ুমণ্ডলের যে স্তরে মানে প্রাকৃতিক ঝড় বৃষ্টি সংঘটিত হয় তার নাম কি? এটা বলো তো, এটা একটু অ্যান্সার করার চেষ্টা করো তো। এটা একটু অ্যান্সার করার চেষ্টা করতে হবে যে বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় হয়, বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় হয়, একটু অ্যান্সার করার চেষ্টা করো, এরপর আমি তোমাদেরকে বিস্তারিত বলার চেষ্টা করব। আচ্ছা, তাজমিনা আক্তার বলতেছো বি, জেমি আক্তার বলতেছে ভাই এটা কি বিএসসি নার্সিং এর জন্য? দেখো আমরা আমাদের প্রশ্নগুলো রাখছি এমন ভাবে যদি বিএসসি এবং ডিপ্লোমা সবার ক্ষেত্রে কমন থাকে। সাধারণ বিজ্ঞানের ক্ষেত্রে তুমি বিএসসি ডিপ্লোমাকে ডিফাইন করতে পারবে না, আলাদা করতে পারবে না, বুঝছো? আচ্ছা, মুনা বলতেছো বি, একজন বলতেছো ডি ট্রোপোস্ফিয়ার, আচ্ছা আরেকজন বলতেছো বি। দেখো অনেকেই অনেক ধরনের অ্যান্সার দিচ্ছ, তোমাদের এক একটা বিষয় কনফিউশন ফালাই দেয়, সেটা হচ্ছে বায়ুমণ্ডলের স্তর। বায়ুমণ্ডলের কি স্তর? এখন বায়ুমণ্ডলের স্তর তোমরা কয়টা জানো? বায়ুমণ্ডলের টোটাল স্তর কিন্তু 4টা, কিন্তু অনেক বই 5টাও দেওয়া থাকে, কিন্তু বায়ুমণ্ডলের টোটাল স্তর হচ্ছে 4টি। তুমি ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে উঠতে থাকবা বায়ুমণ্ডলের স্তর সংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকবে, এটা একটা মান রয়েছে। যেমন ধরো ভূপৃষ্ঠ থেকে তুমি যদি 15 কিলোমিটার 12 থেকে 15 কিলোমিটার যাও, তাহলে যে স্তরটা পাবা ভূপৃষ্ঠ থেকে সেটাকে বলে ট্রোপোস্ফিয়ার। সেটার নাম কি? ট্রোপোস্ফিয়ার। সেটার নাম হচ্ছে ট্রোপোস্ফিয়ার। এই যেখানে একটা ছবি নিয়ে আসছি, দেখো ছবিটা দেখলে বুঝতে পারবা। ট্রোপোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার হচ্ছে ভূমি থেকে জাস্ট 12 থেকে 15 কিলোমিটার যদি যাও। এরপরে কি রয়েছে? এরপরে রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার। 12 থেকে বা 15 থেকে 50 কিলোমিটার যদি উপরে যাও তাহলে সেটি কি হয়ে যাবে? তোমার স্ট্র্যাটোস্ফিয়ার। হ্যাঁ, এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে মেসোস্ফিয়ার। সেটা হচ্ছে ভূমি থেকে প্রায় 80 কিলোমিটার উপরে যাওয়া লাগবে, ভূমি থেকে তোমাকে 80 কিলোমিটার উপরে যাওয়া লাগবে। এরপরে তুমি যে স্তরটা পাবা না বায়ুমণ্ডলের, সেটা হচ্ছে তোমার মেসোস্ফিয়ার। এরপর 80 কিলোমিটারের উপরে যেটা রয়েছে সেটা হচ্ছে থার্মোস্ফিয়ার। এরপরেও অনেকে বলে যে আরেকটা স্তর রয়েছে, এটা মহাকাশের পরে, সেটা হলো এক্সোস্ফিয়ার। যাই হোক, আমরা জাস্ট জানবো দুইটা স্তর সম্পর্কে। দুইটা স্তরে তিনটা স্তর বিস্তারিত জানালে আমাদের আগামী বছর যদি এখান থেকে ভর্তি পরীক্ষার প্রশ্ন আসে তাহলে মিস হবে না আশা করি। যেটা জানবো সেটা হচ্ছে যে আমার এই যে স্তরগুলোর দৈর্ঘ্যটা কত থেকে কত। যেমন আমার প্রথমে কি স্তর রয়েছে বললাম? ট্রোপোস্ফিয়ার। তাহলে ট্রোপোস্ফিয়ারের দৈর্ঘ্য ভূমি থেকে 12 থেকে 15 কিলোমিটার মধ্যে, এটা হলো ট্রোপোস্ফিয়ার। এরপরে যেটা কি রয়েছে সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। ভূমি থেকে 50 কিলো মানে 12 থেকে যে ট্রোপোস্ফিয়ার শেষ হয়েছে না, ট্রোপোস্ফিয়ারের আরো 50 কিলোমিটার উপরে গেলে তুমি পাবা স্ট্র্যাটোস্ফিয়ার। এরপরে স্ট্র্যাটোস্ফিয়ারের পরে যে অংশটা 50 থেকে 80 কিলোমিটার মধ্যে, সেটা হলো মেসোস্ফিয়ার। এখন এখান থেকে আরেকটা তথ্য আমাদেরকে জানা লাগবে, সেটি কি? সেটি হচ্ছে যে কোন স্তরে কি সংঘটিত হয়। খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, যে কোন স্তরে কি সংঘটিত হয়। আমাদের প্রশ্নটা কিন্তু এটাই আসছিল যে বায়ুমণ্ডলে যে স্তরে প্রাকৃতিক ঝড় সংঘটিত হয়, তাহলে কোন স্তরে কি সংঘটিত হয় এটা আমাকে জানা লাগবে। তো প্রথমে রয়েছিল ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ারে কি সংঘটিত হয় আমি বলি। আমরা যে এই যে আমরা মানে আমাদের ভূমি থেকে যে দেখি না যে মেঘটা, হ্যাঁ, বা যে আকাশটা দেখতে পাই, আমরা কিন্তু ট্রোপোস্ফিয়ার পর্যন্ত মেইনলি মানে দেখার সুযোগ হয়, এর উপরে কিন্তু আমরা তেমন কিছু দেখতে পাই না। সো ভূপৃষ্ঠ থেকে ট্রোপোস্ফিয়ারের মধ্যে এই অংশটাতে ঝড় বৃষ্টি এই বিষয়গুলো হয়, ঝড় বৃষ্টি এই বিষয়গুলো হয়, বুঝছো? তো এরপরে যে স্তরটা রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার, এই স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে তোমার কি যায়? আমার জেড বিমানগুলো যেগুলো রয়েছে, দেখবা যে কিছু কিছু বিমান চলে গেলে পিছন থেকে দিয়ে ধোঁয়া ছাড়ে, ধোঁয়াটা আমরা প্রথমে দেখতে পাই, এগুলো গেল জেড বিমান। হ্যাঁ, তো জেড বিমান ওই স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চল দিয়ে চলাচল করে। একবার এই প্রশ্নটা আসছিল তোমার হচ্ছে ইয়াতে আইএসটিতে মেইনলি, যে মানে বায়ুমণ্ডলের কোন স্তর দিয়ে তোমার কি চলাচল করে? জেড বিমান চলাচল করে, সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। কিন্তু ঝড় বৃষ্টি হয় আমার প্রথম যে স্তরটা ট্রোপোস্ফিয়ার সেখানে। ঠিক আছে, সো যারা ডি অ্যান্সার দিছ সকলে অ্যান্সার সঠিক হয়েছে। আচ্ছা, একজন বলতেছে আমার এখানে নেটওয়ার্কের খুবই সমস্যা হচ্ছে। আচ্ছা, এটার সাথে তো আমাদের কোনো সম্পৃক্ততা নেই, নেটওয়ার্ক একটু ঠিক রাখো। যাই হোক, আমরা এখন নেক্সট প্রশ্নে চলে যাই। আমাদের নেক্সট যে প্রশ্নটা রয়েছে, থার্ড যে প্রশ্নটা রয়েছে, যে দেহের জন্য ভালো কোলেস্টেরলের নাম কি? দেহের জন্য ভালো কোলেস্টেরলের নাম কি? দেখি এটা কে কে সঠিক অ্যান্সার করতে পারে। যে দেহের জন্য ভালো কোলেস্টেরলের নাম কি? এলডিএল। এলডিএল এর ফুল ফর্ম হচ্ছে লো ডেনসিটি লিপোপ্রোটিন। এরপর রয়েছে এইচডিএল হাই ডেনসিটি লিপোপ্রোটিন, না কাইলো মাইক্রন, না
VLDL মানে ভেরি লো ডেন্সিটি লিপোপ্রোটিন। দেখি কে কে সঠিক অ্যান্সার করতে পারে। আমাদের 3 নম্বর প্রশ্নের কে কে সঠিক অ্যান্সার করতে পারে দেখি, যে আমাদের দেহের জন্য কি ভালো কোলেস্টেরল কোনটি, LDL, HDL, কাইলোমাইক্রন না VLDL? এটা তো তোমরা মাত্র ইন্টারমিডিয়েট পরীক্ষা দিলা, ম্যাক্সিমাম আমি দেখতেছি ডিপ্লোমা মানে আর্টস ব্যাকগ্রাউন্ডে, যারা ডিপ্লোমাতে পরীক্ষা দেবে ম্যাক্সিমাম আর্টস ব্যাকগ্রাউন্ড, তো এই মেডিকেল টার্মগুলো জানা একটু কষ্টকর, তো তোমাদেরকে আমি 1-2 মিনিটে ক্লিয়ার করে দিচ্ছি বিষয়টা। তো দেখো, আমরা যে খাবার খাই, খাবারের মুখ্য উপাদান কি কি? শর্করা, আমিষ এবং কি চর্বি বা ফ্যাট জাতীয় খাবার। সো আমরা যখন ফ্যাট জাতীয় খাবার খাই, আমি ধরো ফ্যাট জাতীয় যখন খাবার খাই, তখন ফ্যাট জাতীয় খাবারের ইন প্রোডাক্টটা মানে যেটা আমাদের রক্তে শোষিত হয় সেটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড। আবার আমিষ জাতীয় খাবারের ইন প্রোডাক্টটা হচ্ছে আমার কি অ্যামিনো অ্যাসিড, যেটা আমাদের ডিরেক্ট রক্তে প্রবেশ করে। এরপরে কি রয়েছে? শর্করা জাতীয় খাবার, যেটার ইন প্রোডাক্ট হচ্ছে গ্লুকোজ বা ফ্রুক্টোজ, যেটা আমাদের রক্তে প্রবেশ করে। এখন কথা হচ্ছে, ফ্যাট জাতীয় খাবার আমরা যখন খাই সেটার ইন প্রোডাক্ট হচ্ছে ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিডটা আমাদের রক্তে প্রবেশ করে, ঠিক আছে? কিন্তু রক্তে প্রবেশের পরে এই ফ্যাট জাতীয় খাবার কি হয় বলতো? তোমরা কি জানো যে আমাদের চর্বি কিন্তু পানিতে ভাসে, তাই না? তেল পানিতে ভাসে না? ঠিক চর্বিও কিন্তু পানিতে ভাসে, এবং রক্তটা মানে আপেক্ষিক গুরুত্ব এবং পানির আপেক্ষিক গুরুত্ব কিন্তু কিছুটা সিমিলার। সেজন্য কিন্তু তোমার ফ্যাটি অ্যাসিড যখন রক্তে প্রবেশ করে তখন কিন্তু এটা প্রবাহিত হতে পারে না, জমা থাকে। সো এটাকে প্রবাহিত করার জন্য একটা উপাদান রয়েছে যার নাম হচ্ছে লিপোপ্রোটিন। তার নাম কি? লিপোপ্রোটিন, ঠিক আছে? লিপোপ্রোটিন। এই লিপোপ্রোটিনটা কি করে জানো? তোমার এই যে ফ্যাটি অ্যাসিডটা যে জমে থাকে না, এটাকে বহন করে নিয়ে যায়। সো আমাদের দেহে কয়েক প্রকারের লিপোপ্রোটিন রয়েছে, এই যে হাই ডেন্সিটি লিপোপ্রোটিন, এরপর লো ডেন্সিটি লিপোপ্রোটিন, এরপর কাইলোমাইক্রন, এরপর VDLN মানে ভেরি লো ডেন্সিটি লিপোপ্রোটিন। সো এগুলোর মধ্যে সব থেকে ভালো হচ্ছে তোমার এই যে HDL, হাই ডেন্সিটি লিপোপ্রোটিন। এখন প্রশ্ন করতে পারো যে হাই ডেন্সিটি ভালো, বাকিগুলো ভালো নয় কেন? বাকি এগুলোও ভালো, কিন্তু সব থেকে ভালো হচ্ছে HDL, কিন্তু সব থেকে খারাপ হচ্ছে HDL। এখানে কারণ আছে, দেখো এই দুইটাই জাস্ট একটু তোমরা যেমন ভর্তি পরীক্ষার জন্য এই দুইটা জানার প্রয়োজন নেই। কি জন্য বলতেছে এই কথা? যে হাই ডেন্সিটি লিপোপ্রোটিন কি করে, আমাদের এই যে রক্তনালীর মধ্যে যে ইয়াগুলো থাকে না তোমার ফ্যাটি অ্যাসিডগুলো, সেগুলোকে দ্রুত পরিবহন করে নিয়ে যায়। কিন্তু এই যে লো ডেন্সিটি যে লিপোপ্রোটিনটা রয়েছে সেটা পরিবহন করে নিয়ে যায় না, বরঞ্চ আরো আগে জমায় রাখে, রক্তনালীর মধ্যে জমায় রাখে। তখন কি হয়? রক্তনালীর মধ্যে যখন জমায় রাখে তখন আমাদের রক্তনালীটা শক্ত হয়ে যায় এবং রক্ত চলাচলে বাধা পায়। এই জন্য আমাদের হার্ট অ্যাটাক হতে পারে, হাই ব্লাড প্রেশার হতে পারে, বা উচ্চ রক্তচাপ হতে পারে, ঠিক আছে? তো সেজন্য HDL ভালো, LDL আমাদের খারাপ। এখন আমাদের প্রশ্ন আসছিল যে দেহের জন্য ভালো কোলেস্টেরল কোনটি, সেটা হচ্ছে HDL। কিন্তু আগামী বছর ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে দেহের জন্য খারাপ কোলেস্টেরল কোনটি, তখন সেটি হবে LDL বা লো ডেন্সিটি লিপোপ্রোটিন, ঠিক আছে? ওকে, এখন আমরা পরের প্রশ্নে চলে যাই, দেখি পরে কি প্রশ্ন রয়েছে। পরে যে প্রশ্নটা রয়েছে যে নিউটনের গতির তৃতীয় সূত্র অনুযায়ী ক্রিয়া ও প্রতিক্রিয়া বলের মধ্যবর্তী কোণ কত? দেখি এটা কে কে সঠিক অ্যান্সার করতে পারে। যে নিউটনের গতির তৃতীয় সূত্র অনুযায়ী ক্রিয়া ও প্রতিক্রিয়া বলের মধ্যবর্তী কোণ কত? আচ্ছা, দেখি এটা কে কে সঠিক অ্যান্সার করতে পারে। এবং আমাদের ফ্রি বই জিতার নিয়মটা কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি। সেটা কি? আমাদের এই লাইভ ক্লাসটা তোমাদের প্রোফাইলে শেয়ার করতে লাগবে, তোমাদের 10 জন বন্ধুকে মেনশন করা লাগবে, আমাদের ফ্রি যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে সেখানে যুক্ত করাতে লাগবে, এবং লাস্ট ওয়ানটা হচ্ছে সর্বোচ্চ সঠিক উত্তর দেওয়া লাগবে, ঠিক আছে? ওকে, দেখি কে কে সঠিক অ্যান্সার করে 4 নম্বর প্রশ্নে, যে নিউটনের গতির তৃতীয় সূত্র অনুযায়ী ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলের মধ্যবর্তী কোণ কত? এখন দেখো নিউটনের গতির তৃতীয় সূত্রটা কি? নিউটনের গতির তৃতীয় সূত্র কি জানো? যে এভরি রিয়াকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, অর্থাৎ প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। এখন কথা হচ্ছে যে ক্রিয়া কি এবং প্রতিক্রিয়া কি? দেখো, তোমাকে যদি কেউ একটা ঘুষি দেয়, তুমি কি ঘুষি দিতে চাও না? মানে তোমার দিকে ক্রিয়া করলো, তুমি এর বিপরীতে তার দিকে আরেকটা ঘুষি দিয়ে প্রতিক্রিয়া জানালা, তাই না? এখন ফ্যাক্ট হচ্ছে যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলে মধ্যবর্তী কোণ কত? এখন ধরো এটা একটা তোমার কি ভূপৃষ্ঠ ধরলাম, এটা কি ভূপৃষ্ঠ, মাটি। এখন আমি মাটির উপর দিয়ে ধরো
মাটিতে একটা কি পড়ছে, ধরো উপর থেকে একটা বল ফেলাই দিলাম, একটা কি ফেলাই দিলাম, ফুটবল ফেলাই দিলাম। যখন ফুটবলটা মাটির উপরে পড়লো, মাটির উপর পড়লো, কি হলো, তখন মাটির, এটা তো অভিকর্ষ মানে বলের প্রভাবে নিচে পড়লো, তাই না? কিন্তু অভিকর্ষ বলের বিপরীতে আরেকটা বল প্রয়োগ করলো, যেটার ফলে কি হলো, এটা ফুটবলটা আবার উপরের দিকে চলে গেল। মানে ক্রিয়া করলো এদিক দিকে, প্রতিক্রিয়া করলো আবার উপরের দিকে। তার মানে দেখো বরাবর কত ডিগ্রি হচ্ছে আমার, 180 ডিগ্রি হচ্ছে না? বরাবর 180 ডিগ্রি হচ্ছে না? আমরা কি জানি 180 ডিগ্রি কোণ কিভাবে আঁকাতো, তোমরা এভাবে আঁকাতো না? আর 90 ডিগ্রি কোণ হলো মাঝখানে দিতা, মানে এতটুকু 90 ডিগ্রি, পুরোটা হলো 180 ডিগ্রি। কিন্তু একটা ভূপৃষ্ঠে যখন একটা বল পড়লো, বল পড়ার পর আবার প্রতিক্রিয়া বলের প্রভাবে আবার উপরের দিকে উঠলো, তখন এখানে কি 180 ডিগ্রি কোণ উৎপন্ন হলো। সো প্রশ্ন কিন্তু সহজ, যে নিউটনের গতির তৃতীয় সূত্র অনুযায়ী ক্রিয়া ও প্রতিক্রিয়া বলের মধ্যবর্তী কোণ কত, সেটা হচ্ছে 180 ডিগ্রি। কিন্তু এই প্রশ্নটাকে একটু ঘুরায় দিতে পারে, কিভাবে? প্রশ্ন এভাবে করতে পারে যে নিউটনের গতির তৃতীয় সূত্র অনুযায়ী ক্রিয়া ও প্রতিক্রিয়া বলের, মানে ক্রিয়া ও প্রতিক্রিয়া মধ্যবর্তী কোণের অর্ধেকের মান কত, তখন কিন্তু হবে কত, 90 ডিগ্রি, যদি অর্ধেক মান চাই, ঠিক আছে? সো এই বিষয়গুলো, ছোট ছোট বিষয়গুলো একটু মাথায় রাখার চেষ্টা করবে। সো আমাদের যখন ফুল কোর্স হবে, আমরা যখন থিওরিটিক্যাল ক্লাসগুলো আরো ভালোভাবে করবো, তখন এই বিষয়গুলো তোমাদেরকে আরো ভালোভাবে বুঝিয়ে দেবো। এরপর আমাদের 5 নম্বর প্রশ্ন চলে যায়। 5 নম্বর প্রশ্ন কি রয়েছে, পাহাড়ে ওঠার সময় পরিশ্রম বেশি হওয়ার কারণ কি? পাহাড়ে ওঠার সময় পরিশ্রম বেশি হওয়ার কারণ কি? দেখি কে কে সঠিক উত্তর দেয়। যে অধিক শক্তি লাগে সেজন্য, পাহাড়ি ভূমি, আঁকা বাঁকা পথ, না বাতাসে অক্সিজেন কম হওয়া? দেখি কে কে এটা সঠিক অ্যান্সার দিতে পারে। যে পাহাড়ে ওঠার সময় পরিশ্রম বেশি হওয়ার কারণ কি? অধিক শক্তি, পাহাড়ি ভূমি, আঁকা বাঁকা পথ, না বাতাসে অক্সিজেন কম হওয়া? আচ্ছা, একজন বলতেছে সি, আঁকা বাঁকা পথ। ওকে, মেহেদি বলতেছে ডি, বাতাসে অক্সিজেন কম। দেখি আরো দ্রুত অ্যান্সার করার চেষ্টা করো একটু, দেখি তোমরা যত দ্রুত অ্যান্সার করতে পারবে আমাদের ক্লাস তত দ্রুত শেষ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে তাজমিনা বলতেছো ডি 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 ডি। কেন অধিক শক্তির কারণে বেশি পরিশ্রম হয় না? এটা কেন হলো না? এটার কারণ কি বলো তো? সকলে ডি অ্যান্সার দিচ্ছ কেন? দেখো এই কারণটা তোমাদেরকে একটু বিস্তারিত বলি। তুমি যখন কোনো কিছুতে অংশগ্রহণ করো, ধরো তুমি ক্রিকেট খেলা অংশগ্রহণ করতেছো, তখন তোমার কি দরকার? ক্রিকেট খেলার জন্য যে সরঞ্জামগুলো দরকার সব কিছু তোমার জন্য নেসেসারি। তোমার জন্য ব্যাট দরকার, তোমার জন্য বল দরকার, তাই না? তোমার জন্য মাঠে ফিল্ডার দরকার, তাই না? তোমাকে একজন বল করবে, সব কিছুই দরকার। এখন একজন ব্যক্তি যখন পাহাড়ে উঠবে, তখন তার কি দরকার? শক্তি দরকার না? শক্তি দরকার না? কিন্তু ফ্যাক্ট হচ্ছে যে শক্তিটা আসে কোথা থেকে? শক্তিটা আসে কোথা থেকে? ধরো আমি এটা একটা পাহাড়, হ্যাঁ, আমি পাহাড় বেয়ে বেয়ে উঠবো, উপরে উঠবো। তো পাহাড়ে উঠতে গেলে তো অবশ্যই আমার শক্তি দরকার, তাই না? কিন্তু তোমার বডিতে শক্তির আগে যেটা দরকার সেটা হচ্ছে অক্সিজেন। তুমি অক্সিজেন ছাড়া কিন্তু কোনো, ধরো যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে, ধরো যাদের অ্যাজমা বা হাঁপানি রয়েছে, শ্বাসকষ্টের সমস্যা, তারা কি অল্প একটু সিঁড়ি বাইলে কিন্তু সহজে কিন্তু হাঁপায় যায়, কারণ কি? কারণ সে ঠিকমতো শ্বাস নিতে পারে না, ঠিকমতো অক্সিজেন গ্রহণ করতে পারে না। সো আমাকে যে কোনো কাজে অংশগ্রহণ করতে গেলে মানে আমার শরীরের প্রথমে যেটা দরকার সেটা হলো অক্সিজেন। সেটা হলো অক্সিজেন। অক্সিজেনের লেভেল যদি ঠিক না থাকে, অক্সিজেনের লেভেল যদি ঠিক না থাকে, তোমার গায়ে যতই শক্তি থাক, কোনো কাজে আসবে না, ঠিক আছে? কারণ অক্সিজেন থেকে আমি মেইনলি শক্তিটা পাবো। এখন পাহাড়ে উঠতে গেলে অক্সিজেন কম থাকবে, কি জন্য? কারণ ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে উঠবা তুমি, ভূপৃষ্ঠ থেকে অর্থাৎ মাটি থেকে তুমি যত উপরের দিকে উঠবা, তত কি অক্সিজেনের লেভেল কমতে থাকে। সেজন্য তুমি পাহাড় বেয়ে যত উঁচুতে উঠবা, অক্সিজেন আরো কম পাবা। মানে বাতাসেই তো অক্সিজেন কম, তুমি তো আরো শ্বাস প্রশ্বাস নিবে আরো অল্প অক্সিজেন, তাই না? সেক্ষেত্রে তোমার কি পরিশ্রমটা বেশি হবে, মানে অল্প থেকেই তোমার কি মনে হবে, ক্লান্তি ভাব চলে আসবে, ঠিক আছে? সো এটা হলো মেইন কারণ, যে আমার ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে যাওয়া যায় অক্সিজেনের লেভেল কম থাকে, সেজন্য আমার কি মানে মনে হয় যে অল্প একটু উঠলে অধিক মানে পরিশ্রম করতেছে। সো এখন আমরা 6 নম্বর প্রশ্নে যাই। আচ্ছা, 6 নম্বর প্রশ্নটা কি, যে ভিটামিন সি সমৃদ্ধ অ্যাসিডের নাম কি? অর্থাৎ ভিটামিন সি সমৃদ্ধ ফলমূলের যে অ্যাসিডটা থাকে তার নাম কি, বা ভিটামিন সিতে যে অ্যাসিড থাকে তার নাম কি? প্রশ্নটা একটু হয়ে গেছে।
সেটা কি সঠিক অ্যান্সার হবে বলো তো একটু, যে ভিটামিন সি সমৃদ্ধ অ্যাসিডের নাম কি? অ্যামিনো অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড না অ্যাসিটিক অ্যাসিড? এটা একটু সঠিক অ্যান্সার করার চেষ্টা করো, যে ভিটামিন সি সমৃদ্ধ অ্যাসিডের নাম কি? স্লাইড শেয়ার হয় না এটা। আচ্ছা দেখি কে কে সঠিক অ্যান্সার করতে পারে 6 নম্বর প্রশ্নের, যে ভিটামিন সি সমৃদ্ধ অ্যাসিডের নাম কি? 6-এর অ্যান্সার করতেছো অনেকেই বি, 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 একজন বলতেছো সি, বি সি বি সি বি সি, তাই না? দেখো কথা আছে এখানে, প্রশ্নটা কিন্তু অনেক কনফিউশনে ফেলাই দেবে তোমাদেরকে। কিভাবে বলছে যে ভিটামিন সি সমৃদ্ধ অ্যাসিডের নাম কি, অর্থাৎ ভিটামিন সি এতে যে অ্যাসিডটা থাকে তার নাম কি? তোমরা যারা সাইট্রিক অ্যাসিড অ্যান্সার করতেছো, কি জন্য সাইট্রিক অ্যাসিড অ্যান্সার করতেছো আমি এটা বলতেছি তোমাদের, একটু ক্লিয়ার করে বলতেছি। প্রথমে তোমাদের অ্যান্সারটা দিই, যে ভিটামিন সি সমৃদ্ধ যে অ্যাসিডটি তার নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। কি নাম? অ্যাসকর্বিক অ্যাসিড। এখন তোমরা যারা সাইট্রিক অ্যাসিড দিচ্ছ, কি কারণে সাইট্রিক অ্যাসিড দিচ্ছ তোমাদেরকে বলতেছি। দেখ আমরা কি জানি, টক জাতীয়, আমরা জানি মানে ফল, মানে বিভিন্ন ধরনের ফলে বিভিন্ন ধরনের অ্যাসিড থাকে, তাই না? বিভিন্ন ধরনের ফলে বিভিন্ন ধরনের অ্যাসিড থাকে। সো আমরা সচরাচর জানি যে যে ফলগুলো একটু টক জাতীয় সেটাতে কি থাকে? সাইট্রিক অ্যাসিড থাকে। কি? সাইট্রিক অ্যাসিড থাকে টক জাতীয় ফলে। আর টক জাতীয় ম্যাক্সিমাম ফলে কি হয়? ভিটামিন সি সমৃদ্ধ হয়। সেজন্য তোমাদের মনে হচ্ছে এটা উত্তর হবে সাইট্রিক অ্যাসিড, কিন্তু না, প্রশ্নটা বলছে ভিটামিন সি সমৃদ্ধ অ্যাসিডের নাম কি, মানে ভিটামিন সি এর অপর নাম কি? ভিটামিন সি এর অপর নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। বুঝছো? তোমরা সাইট্রিক অ্যাসিডের উদ্দেশ্য হচ্ছে তোমরা মনে করতেছো যে টক জাতীয় যে খাবারগুলো আছে সেগুলোতে তো মনে হয় ভিটামিন সি থাকে, সেজন্য অ্যান্সার হবে সাইট্রিক অ্যাসিড, কিন্তু না, প্রশ্ন কিন্তু তোমাকে বুঝতে লাগবে। প্রশ্ন যদি না বুঝো তাহলে এরকম সাইট্রিক অ্যাসিড দিয়ে মানে ভুল অ্যান্সার করে আসবা। বুঝছো? তার মানে ভিটামিন সি সমৃদ্ধ অ্যাসিডের নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। তোমরা সাইট্রিক অ্যাসিড যারা দিচ্ছ তারা মনে করতেছো কি, যে হয়তো টক জাতীয় খাবারে ভিটামিন সি থাকে, এবং টক জাতীয় খাবারে যেহেতু সাইট্রিক অ্যাসিড থাকে সেহেতু মনে হয় কি হবে, মানে উত্তর সাইট্রিক অ্যাসিড হবে না, উত্তর হবে অ্যাসকর্বিক অ্যাসিড। এখন এখন আমরা দেখবো যে প্রশ্ন যদি আসে তাহলে এই যে এই শখটা থেকে আসতে পারে, যে কোন ফলমূলে কোন ধরনের অ্যাসিড থাকে, কোন ফলমূলে কোন ধরনের অ্যাসিড থাকে। প্রথমে যদি দেখি তাহলে দেখো যে সাইট্রিক অ্যাসিড কোথায় কোথায় পাওয়া যায়, যেমন কাঁচা আমরা, কাঁচা আম, আমলকি, এরপরে কমলা, জাম্বুরা, জলপাই, লেবু, এগুলোতে পাওয়া যায়। এরপরে ম্যালিক অ্যাসিড কোথায় কোথায় পাওয়া যায়? আপেলে, বিশেষ করে আপেলে কি পাওয়া যায়? ম্যালিক অ্যাসিড। টমেটোতে ম্যালিক অ্যাসিড পাওয়া যায়। এরপরে টার্টারিক অ্যাসিড, তেঁতুলে, তেঁতুলের টি দ্বারা টার্টারিক অ্যাসিড আছে না? এরপরে কি রয়েছে? অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক কোথায় কোথায়? আমলকি। ভিটামিন সি এর সব থেকে, এই প্রশ্নটা আসছিল তোমাদের, এটা মানে লাস্ট ইয়ারে তার আগের বছর আসছিল 23-24 সেশনে, যে নিচের কোন খাদ্যে বা কোন ফলে সব থেকে বেশি ভিটামিন সি পাওয়া যায়, সেটা হচ্ছে আমলকি। হ্যাঁ, এরপরে টমেটো, এগুলোতে। এরপরে অক্সালিক অ্যাসিড কোথায় পাওয়া যায়? চাতে অক্সালিক অ্যাসিড, মাথায় রাখবা, ঠিক আছে? এরপরে কি রয়েছে? ইথানোইক অ্যাসিড, ভিনেগারে পাওয়া যায়, ভিনেগারে ইথানোইক অ্যাসিড পাওয়া যায়। এরপরে আরেকটা প্রশ্ন আসে যে দুধে কোন ধরনের অ্যাসিড রয়েছে? দুধে রয়েছে কি? ল্যাকটিক অ্যাসিড, মাথায় রাখবা, দুধে কি রয়েছে? ল্যাকটিক অ্যাসিড, বা টক দইও কিন্তু ল্যাকটিক অ্যাসিড থাকে। এরপরে আরেকটা প্রশ্ন তোমাদেরকে লাস্ট ইয়ারে আসছিল, সেটা হচ্ছে যে সফট ড্রিঙ্কসে কোন অ্যাসিড থাকে? সফট ড্রিঙ্কসে, আমার সফট ড্রিঙ্কস বলতে কোনগুলো বোঝাই? যে আমরা যেগুলো বিভিন্ন ধরনের পানীয় খাই খাবার পরে হজমের জন্য, তাই না? স্প্রাইট, কোকাকোলা, স্পিড, হ্যাঁ, মাউন্টেন ডিউ, এগুলোতে কি রয়েছে? কার্বনিক অ্যাসিড। সো এই সবটা একটু দেখে নাও, আমরা তোমাদেরকে ক্লাসের পর পিডিএফও দিয়ে দিব, ওখান থেকেও পড়ে নিতে পারবা। ওকে, যারা অ্যাসকর্বিক অ্যাসিড দিছো তারা বুদ্ধিমান, ঠিক আছে? তারা প্রশ্নটা বুঝছে বা বুঝে বুঝে পড়ছে, সেজন্য সঠিক অ্যান্সার করতে পারছে। এখন আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। ওকে, এখন আমাদের 7 নম্বর প্রশ্নে আসছে যে অ্যাসিড বৃষ্টির প্রধান কারণ কি? বলো তো অ্যাসিড বৃষ্টির প্রধান কারণ কি? আচ্ছা বলো তো অ্যাসিড বৃষ্টির প্রধান কারণ কি? অ্যাসিড বৃষ্টি কি জানো? বৃষ্টির পানিতে যখন অ্যাসিড থাকে, তাই না? এখন ফ্যাক্ট হচ্ছে বৃষ্টির পানিতে কখন অ্যাসিড থাকবে? সো গ্রামে যারা থাকে, গ্রামে যেখানে অনেক গাছপালা, কোনো ধরনের কলকারখানা নেই, অনেক মানে যানবাহন নেই, ফ্যাক্টরি নেই, কোনো কিছুই নেই, মানে একবারে মনোরম পরিবেশ, সবুজ, সবুজে ঘেরা প্রকৃতি। সো সেখানে বৃষ্টি হলে কি অ্যাসিড থাকবে? কখনোই অ্যাসিড থাকবে না।
সো অ্যাসিড থাকবে কখন? শহরে যে বৃষ্টিটা হয় বা যেখানে কলকারখানা অনেক বেশি, মানে শহরের যে যানবাহন সেখান থেকে কার্বন ডাই অক্সাইড নিঃসৃত হয়ে মেঘে যায়, মিশে যায়, এরপরে কলকারখানার তোমার কি যেই কলকারখানা থেকে যেই মানে ইয়ার ধোঁয়াটা নিঃসৃত হয়, কার্বন মনোক্সাইড, কার্বন ডাই অক্সাইড, এগুলো কি উপরে গিয়ে মেঘের সাথে মিশ্রিত হয়, অ্যাসিড বৃষ্টি সৃষ্টি করে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে অ্যাসিড বৃষ্টির প্রধান কারণ কি? প্রধান কারণ কি? সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড আর নাইট্রোজেন ডাইঅক্সাইড। বলো তো কোনটা অ্যাসিড বৃষ্টির প্রধান কারণ? আচ্ছা, বলতেছো সাতের এ, সাতের এ, সাতের এ। তাহলে কি কার্বন ডাইঅক্সাইড কি দায়ী না? কার্বন মনোক্সাইড দায়ী না? দায়ী না? দেখো প্রশ্নটা এটাও জটিল আকারে দিছে। আমাদের অ্যাসিড বৃষ্টির জন্য কিন্তু এই মানে কার্বন মনোক্সাইড ছাড়া, হ্যাঁ, এটা 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 এই তিনটাই কিন্তু অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। এই তিনটাই কিন্তু অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। কিন্তু আমাকে বলছে প্রধান কারণ, প্রধান কারণ, প্রধান কারণ কি অ্যাসিড বৃষ্টির? সেটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড। কেন সালফার ডাইঅক্সাইড প্রধান কারণ হলো আমি তোমাদেরকে বলতেছি। দেখো, ভলক্যানোর নাম শুনছো তোমরা? ভলক্যানো বা আগ্নেয়গিরি, যেখানে কি কি থাকে? ভলক্যানোর লার্ভা থাকে না, যেটা বিস্ফোরিত হয়, কি হয়ে যায়, দেখে চারিদিকে সরে গেলে সবকিছু পুড়ে যায় লার্ভা দিয়ে। সো ভলক্যানোতে, ভলক্যানো থেকে প্রতিনিয়ত সালফার ডাইঅক্সাইড কি বাতাসের সাথে মিশে মেঘের সাথে মিশে যায়, বুঝছো? সো ওইটা থেকে কি হয়, তোমার সালফার ডাইঅক্সাইড থেকে সালফিউরিক অ্যাসিড তৈরি হয়, মেঘের সাথে মিশে সালফিউরিক অ্যাসিড পরিণত হয়। এই সালফিউরিক অ্যাসিড থেকে কি হয়, তো যখন তোমার মানে সালফার ডাইঅক্সাইড তোমার বাতাসে মেঘের সাথে মিশে, মেঘের পানির সাথে মিশে তোমার কি হয়, সালফার ডাইঅক্সাইড। এই সালফার ডাইঅক্সাইডটাই অ্যাসিড বৃষ্টি আকারে তোমার মাটিতে পড়ে যায়। সো দেখো, তুমি তোমার যদি আশেপাশে কোনো ধরনের ভলকানো থাকতো এবং তুমি যদি ওই জায়গায় দাঁড়িয়ে থাকতে এবং বৃষ্টি হতো, তাহলে কিন্তু ওই পানিটা তোমার শরীরে পড়লে তোমার শরীর জ্বলে যাইতো ওই অ্যাসিডের কারণে। কিন্তু আমরা শহরে যে বৃষ্টিটা হয়, শহরের বৃষ্টি তো যানবাহনের কার্বন ডাইঅক্সাইড থেকে কি অ্যাসিড বৃষ্টি সৃষ্টি হয় না? হয়, কিন্তু এটা হচ্ছে খুবই কি বলা যায়, ঘনত্ব কম, মানে এটা তোমার মানে জ্বালা পোড়া সৃষ্টি করতে পারে না। কিন্তু অ্যাসিড বৃষ্টির ওই বৃষ্টির পানি যদি তুমি মানে পরীক্ষা করো, তাহলে দেখবা যে ওখানে কিন্তু অ্যাসিড রয়েছে, কিন্তু পরিমাণ কম, ঠিক আছে? সো সেজন্য অ্যাসিড বৃষ্টির প্রধান কারণ হচ্ছে তোমার সালফার ডাইঅক্সাইড। এরপর আমরা পরের প্রশ্নে যাই, দেখি। আচ্ছা, পরের প্রশ্ন কি রয়েছে যে আমিষ পরিপাকে সহায়তাকারী এনজাইমের নাম কি? আমিষ পরিপাকে সহায়তাকারী এনজাইমের নাম কি? ট্রিপসিন, মল্টেজ, লাইপেজ না ল্যাকটোজ বা ল্যাকটেজ? বলতো আমিষ পরিপাকে সহায়তাকারী এনজাইমের নাম কি? ভর্তি পরীক্ষায় প্রতি বছর তোমার পরিপাককারী এনজাইম, খাবার পরিপাককারী যে বিভিন্ন এনজাইমগুলো রয়েছে সেখান থেকে প্রশ্ন আসে, মাস্ট পাবাই। তুমি বিগত বছরের প্রশ্নগুলো যদি একটু দেখো, ডিপ্লোমা বলো, বিএসসি বলো, সবগুলোতেই এই এনজাইম থেকে প্রশ্ন আসে। এখন প্রশ্ন হচ্ছে যে এনজাইম থেকে কি সবগুলো মনে রাখতে পারবো আমরা, বা সবগুলো কি মনে রাখবো? না, তোমাদের কয়েকটা বিষয় আমি বলতেছি, এগুলো মনে রাখো, সামনেবার ভর্তি পরীক্ষায় এখান থেকে কমন পেয়ে যাবা। সো দেখো, পরিপাককারী এনজাইম, খাবার কি হয়? খাবার প্রথমে একটা খাবার আমরা যখন ভাত খাই, ভাতটাকে ডিরেক্ট রক্তে প্রবেশ করে না, ভাতটা আমরা যখন খাই যান্ত্রিক পরিপাক হয়, দাঁত আমাদের খাবারটাকে ভাঙে, এরপর বিভিন্ন ধরনের এনজাইম এসে খাবারটাকে হজমে সহায়তা করে, তাই না? সো এনজাইমের পরিপাক প্রথমে যদি শর্করা জাতীয় খাবার বা কার্বোহাইড্রেট জাতীয় খাবারের কথায় আসি, সো এর পরিপাক কিন্তু মুখ থেকে শুরু হয়। এর পরিপাক কি মুখ থেকেই শুরু হয়। আমাদের মুখের যে লালা রয়েছে, লালা গ্রন্থি বা স্যালিভারি গ্ল্যান্ড, এগুলো কিন্তু কি করে, আমার শর্করা জাতীয় খাদ্য পরিপাকে সহায়তা করে, তাই না? এরপরে কি রয়েছে, মুখের পরে চলে যায় পেটে বা পাকস্থলিতে। পাকস্থলিতে আমার কি তোমার শর্করা জাতীয় খাবার, প্রোটিন জাতীয় খাবার এবং ফ্যাট জাতীয় সবগুলারই পরিপাক শুরু হয়ে যায়। এখন আমিষ জাতীয় যে খাবারটা, সেটার পরিপাক কিন্তু শুরু হয় মুখ থেকে না, সেটা হচ্ছে পাকস্থলী থেকে, এটা মনে রাখবা। পাকস্থলীতে অনেক ধরনের এনজাইম আসে, এরপরে আমাদের ক্ষুদ্রান্তে যায় বা স্মল ইন্টেস্টাইনে যায়, সেখানেও বিভিন্ন ধরনের এনজাইম আসে। এখন ফ্যাক্ট হচ্ছে আমরা এনজাইমগুলো মনে রাখবো কিভাবে, বিভিন্ন ধরনের এনজাইম রয়েছে, তোমরা 4 থেকে 5টা এনজাইম মনে রাখবা, 4 থেকে 5টা এনজাইম। যেমন কার্বোহাইড্রেট পরিপাককারী যে এনজাইমগুলো রয়েছে, প্রথমে যেটা মনে রাখবা সেটা হচ্ছে টায়ালিন। কি? টায়ালিন নামক এনজাইম তোমার কার্বোহাইড্রেট জাতীয় খাবার পরিপাকে সহায়তা করে, বুঝছো? টায়ালিন মনে রাখবা, আরেকটা মনে রাখবা অ্যামাইলেজ। এই দুইটা, আর কোনো কিছু মনে রাখার দরকার নেই। শর্করা জাতীয় খাদ্য পরিপাকে সহায়তাকারী প্রধান দুইটা এনজাইম কি? একটা হচ্ছে টায়ালিন, আরেকটা হচ্ছে অ্যামাইলেজ। এই দুইটা মনে রাখবা।
কোথায় কোথা থেকে আসে এগুলো আমাদের থিওরিটিক্যাল ক্লাস বা মিশন নার্সিং 27 ব্যাচে আমরা আরো বিস্তারিত আলোচনা করবো। তোমাদের জাস্ট শর্ট সাজেশন একটা দিচ্ছি, টায়ালিন এবং মল্টেজ। এরপর আমিষ জাতীয় বা প্রোটিন জাতীয় যে খাবারটা রয়েছে সেটার জন্য মনে রাখবা 2 থেকে 3টা। প্রথমে যেটা মনে রাখবা সেটা হচ্ছে পেপসিন। কি? পেপসিন, প্রোটিন জাতীয় খাবার সহায়তাকারী এনজাইম কি? পেপসিন, মনে রাখবা। পতে প্রোটিন, পতে পেপসিন। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে ট্রিপসিন। কি? ট্রিপসিন। পেপসিন এবং ট্রিপসিন দুইটা মনে রাখবা। পেপসিন এবং ট্রিপসিন, প্রোটিন থেকেও দুইটা, পেপসিন এবং ট্রিপসিন। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে স্নেহ জাতীয় বা লিপিড জাতীয় খাবার। এটার জন্য তুমি একটাই মনে রাখবা, সেটা হচ্ছে লাইপেজ। এটার জন্য কি? লাইপেজ। তাহলে কি দেখলাম যে শর্করা জাতীয় খাবার পরিপাকের জন্য 2টা প্রধান এনজাইম মনে রাখবো। সেটা কি? একটা হচ্ছে টায়ালিন আর একটা হচ্ছে অ্যামাইলেজ। টায়ালিন এবং অ্যামাইলেজ। প্রোটিন জাতীয় খাবার পরিপাকের জন্য 2টা এনজাইম মনে রাখবো। কি কি? একটা হচ্ছে পথে পেপসিন আর একটা হচ্ছে ট্রিপসিন। এবং লিপিড জাতীয় বা স্নেহ জাতীয় খাবার বা চর্বি জাতীয় খাবার সেটার জন্য মনে রাখবো কি? লাইপেজ। লাইপেজ এনজাইমের নাম। এই 5টা এনজাইম জানলে এনাফ, এর বাইরে আর কোনো কিছু পড়া লাগবে না এবং এর বাইরে থাকবেও না। এবং এটাতেও করছে দেখো আমিষ পরিপাকে সহায়তাকারী এনজাইম কোনটি? ট্রিপসিন, মল্টেজ, লাইপেজ না ল্যাকটেজ? দেখো তো কোনটা। আমি বলছিলাম 2টার কথা। একটা কি? আমিষ পরিপাকের ক্ষেত্রে মনে রাখবা পেপসিন প্রোটিন, আরেকটা রয়েছে কি? ট্রিপসিন। এই 2টা মনে রাখবে জাস্ট। এবং এই ট্রিপসিন দেখো চলে আসছে এখানে, বুঝছো? সো সব কিছু কিন্তু পড়ে তুমি মনে রাখতে পারবে না। অ্যাডমিশন টেস্ট হচ্ছে এমন একটা কি বলে গ্রাউন্ড, যেখানে তুমি প্রস্তুতিটা হওয়া লাগবে গোছানো, বুঝছো? তুমি এই মানে 60 মিনিটের মধ্যে 100টা প্রশ্নের মধ্যে সর্বোচ্চ প্রশ্ন মানে সঠিক দাগানোর অ্যাবিলিটি কিন্তু তুমি সব পড়লে কখনোই তৈরি হবে না। তোমাকে এক হচ্ছে গোছাই পড়া লাগবে, কোথা থেকে প্রশ্ন আসে সেটা পড়া লাগবে, এবং অতিরিক্ত পড়া যাবে না। অতিরিক্ত পড়া মানেই তুমি ধরা খাবা, বুঝছো? এখন আমরা পরের প্রশ্নে চলে যাই। সো দেখবা তুমি যেই কোচিং এ ক্লাস করো, দেখবা যে তোমার আমিষ পরিপাকের মানে খাদ্য পরিপাকের যত এনজাইম রয়েছে সবগুলোই মুখস্থ করাবে, কিন্তু দিন শেষে দেখবা যে কোনো লাভই হবে না তোমার, বুঝছো? কোনো লাভই হবে না। সো 9 নম্বর প্রশ্নটা দেখি, যে প্রোটিন ফ্যাক্টরি নামে পরিচিত কোষের অঙ্গাণুটির নাম কি? কোষ, কোষের অঙ্গাণু, কোষের অঙ্গাণু, কোষের যে অঙ্গাণুগুলো রয়েছে সেগুলো থেকে আসছে, তাই না? এখন ফ্যাক্ট হচ্ছে আমাদের প্রশ্নে কি বলছে? প্রোটিন ফ্যাক্টরি নামে পরিচিত নিচের অঙ্গাণুটির নাম কি? আমরা কি জানি আমাদের কোষ কাকে বলে? যে জীবদেহে মানে গঠন এবং কাজের একক। এখন কোষ 2 ধরনের, একটা হচ্ছে উদ্ভিদ কোষ আর একটা হচ্ছে প্রাণী কোষ, তাই না? কোষের মধ্যে বিভিন্ন ধরনের কি থাকে? অঙ্গাণু থাকে। কিছু অঙ্গাণু উদ্ভিদ কোষে থাকে, কিছু অঙ্গাণু প্রাণী কোষে থাকে, তাই না? সবগুলোতে কিন্তু সব অঙ্গাণু থাকে না। আবার এই অঙ্গাণুর মধ্যেও ভাগ রয়েছে, কিছু আবার ঝিল্লিযুক্ত অঙ্গাণু, কিছু আবার ঝিল্লিবিহীন অঙ্গাণু, তাই না? এখানে কোষের চ্যাপ্টারটা একটু বড়, এই বিষয়গুলো মনে রাখা লাগে, যে কোষ, উদ্ভিদ কোষ, প্রাণী কোষে কোন কোন অঙ্গাণুগুলো থাকে এবং কোনগুলো ঝিল্লিবিহীন অঙ্গাণু, কোনগুলো ঝিল্লি যুক্ত অঙ্গাণু, এই বিষয়টা পড়া লাগে আর কি, মানে তোমাদের নার্সিং ভর্তি প্রস্তুতির ক্ষেত্রে। এবং এর পাশাপাশি আরেকটা জিনিস মনে রাখা লাগে, যে কোন অঙ্গাণুর প্রধান কাজ কি? কোন অঙ্গাণুর প্রধান কাজ কি? এখান থেকে প্রশ্ন আসে যে কোষে যে বিভিন্ন অঙ্গাণু রয়েছে, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, লাইসোজোম, এরপরে তোমার গোলজি বডি, হ্যাঁ, এগুলোর প্রধান প্রধান কাজ কি? প্রধান কাজটা জাস্ট, সব কাজ না, প্রধান কাজ। এখন আমাদের প্রশ্ন হচ্ছে 9 নাম্বার, যে প্রোটিন ফ্যাক্টরি নামে পরিচিত নিচের কোন অঙ্গাণুটি? প্রোটিন ফ্যাক্টরি নামে পরিচিত নিচের কোন অঙ্গাণুটি? এখানে কি কি রয়েছে? রাইবোজোম রয়েছে, ক্লোরোপ্লাস্ট রয়েছে, লাইসোজোম রয়েছে, মাইটোকন্ড্রিয়া রয়েছে। তোমরা অনেকেই জানো যে রাইবোজোম কি করে? প্রোটিন তৈরিতে সহায়তা করে, সেজন্য রাইবোজোমকে প্রোটিন তৈরি ফ্যাক্টরি বলা হয়, তাই না? এর পাশাপাশি আমাদের কি রয়েছে এখানে দেখো তো? ক্লোরোপ্লাস্ট, লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া, তাই না? তাহলে মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ হচ্ছে কি? কোষের শক্তি উৎপাদনে সহায়তা করা হয়, এই জন্য একে পাওয়ার হাউস বলা হয়, ঠিক আছে? এই প্রশ্নটা কিন্তু কয়েকবার আসছিল। এরপর হচ্ছে লাইসোজোম। লাইসোজোমে কি থাকে? অনেক এনজাইম থাকে, এনজাইমের ভান্ডার বলা হয় লাইসোজোমকে। এরপর হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট কি থাকে? শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে, এবং এর কাজ কি? ক্লোরোপ্লাস্টের কাজ কি বলো তো? ক্লোরোপ্লাস্টের কাজ হচ্ছে তোমার খাবার তৈরি করা। প্লাস্টের 3 ধরনের রয়েছে, এর মধ্যে এক মিনিট হোল্ড করো। আমরা জানি যে মানে প্লাস্টের 3 ধরনের, আমরা তো তোমাদের এই ক্লাসগুলোতে পড়াবো যে প্লাস্টের 3 ধরনের, একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, নিউক্লিওপ্লাস্ট। এর মধ্যে এই ক্লোরোপ্লাস্টে কি করে? খাবার তৈরিতে সহায়তা করে, ঠিক আছে? সালোক সংশ্লেষণে সহায়তা করে।
এরপর আমরা পরের প্রশ্নে যাই, দেখি পরের প্রশ্নটা কি রয়েছে। আমাদের পরের প্রশ্নটা রয়েছে বলতার দংশনে যে পদার্থের কারণে প্রচন্ড জ্বালা হয় তার নাম কি। এটা একটু খুবই মানে জটিল প্রশ্ন, তবে কঠিনও না, ঠিক আছে। যে বলতার দংশনে যে মানে পদার্থের কারণে প্রচন্ড জ্বালা হয়। তোমরা কেউ কি কখনো বলতার কামড় খাইছো নাকি, জানো তো একটু? বলতার কামড় কেউ কখনো খাইছো কিনা একটু জানাও তো আমাকে। বলতার কামড় কি কখনো কেউ খাইছো? আচ্ছা, আগে অ্যান্সার করার চেষ্টা করো, এরপর আমরা এটার মেইন মানে ডিসক্রিপশনে চলে যাবো, অ্যানালিসিসে চলে যাবো। বলতার দংশনে যে পদার্থের কারণে প্রচন্ড জ্বালা করে তার নাম কি। আচ্ছা, 10-এর বলতেছো বি বি বি, ওকে। আর কি সঠিক অ্যান্সার দেয় দেখি তো। আচ্ছা, অনেকে অ্যান্সার করে কেটে দিচ্ছ কেন? ওকে, দেখো দুইটা জিনিস ভর্তি পরীক্ষায় প্রায় আসে, দুইটা জিনিস। একটা হচ্ছে একটা কি, একটা হচ্ছে তোমার পিঁপড়ার কামড়, একটা কি পিঁপড়ার কামড়, আরেকটা হচ্ছে বলতার কামড়। পিঁপড়ার কামড় এবং বলতার কামড়। তোমরা যারা সঠিক অ্যান্সার করছো হিস্টামিন, তাদের সঠিক অ্যান্সার সঠিক হয়েছে। আমি একটু তোমাদেরকে বিস্তারিত বলি। দেখো দুইটা প্রশ্ন আসে যে পিঁপড়ার কামড়ে কোন অ্যাসিড থাকে এবং বলতার কামড়ে কি থাকে। পিঁপড়ার কামড়ে মেইনলি থাকে ফর্মিক অ্যাসিড, মাথায় রাখবা। পিঁপড়ার কামড়ে কি থাকে? ফর্মিক অ্যাসিড থাকে। এই ফর্মিক অ্যাসিডের কারণেই কিন্তু আমার পিঁপড়ার কামড়ে জ্বালা পোড়ার সৃষ্টি হয়। এই জন্য পিঁপড়া কামড়ালে ওখানে যদি আমি চুন দেই, সেখানে কি দেই? চুন দেই। চুনটা কি ক্ষার না, আর এটা অ্যাসিড না, এই দুইটা নিউট্রালাইজ হয়ে যায় বা প্রশমন হয়ে যায়, জ্বালা পোড়া একটু কমে। কিন্তু বলতার কি থাকে? বলতার কামড়ে তোমার শরীরে এক ধরনের মানে বলতার কামড়ের ফলে শরীরে এক ধরনের পদার্থের নিঃসরণ বেড়ে যায়, সেটা হচ্ছে হিস্টামিন। সেটা কি? হিস্টামিন। এখন কথা হচ্ছে যে হিস্টামিন নিঃসরিত হলে, অতিরিক্ত নিঃসরিত হলে আমাদের কি কি সমস্যা হতে পারে, তাই না? তো দেখো, তোমরা বিভিন্ন ধরনের অ্যান্টি হিস্টামিন ওষুধ খাও না? যেমন যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা দেখবে যে বিভিন্ন ধরনের অ্যান্টি হিস্টামিন ওষুধ খায়, যেমন সেটেরিজিন, ফেক্সোফেনাডিন, এ ধরনের বিভিন্ন ওষুধ খায়। সো হিস্টামিন হচ্ছে এমন একটা পদার্থ যেটা আমাদের শরীরে কিসের সৃষ্টি করে? চুলকানির সৃষ্টি করে, চুলকানির সৃষ্টি করে। এবং এটা একাংশে চুলকানির সৃষ্টি করে, এবং এই চুলকানির ফলে তোমার জ্বালা পোড়ার সৃষ্টি হয়। এবং বলতার কামড়ে অনেক মানুষ মারা যায় না? দেখানো যে বলতার কামড়ে মারা গেছে, এই মারা যাওয়ার পিছনে কারণ কি? দেখো, একটা মানুষকে পিঁপড়া কামড়ালে কিন্তু সহজে মারা যায় না, মানে মারা যায় না বললেই চলে, মারা যাওয়ার রেকর্ড নেই। কিন্তু বলতার কামড়ে মানুষ মারা গিয়েছে, এটা রেকর্ড আছে অনেক। কি জন্য? কারণ এই হিস্টামিন দেয়। যখন অতিরিক্ত বলতা তোমার কাউকে কামড়াবে, তখন শরীরে এই হিস্টামিনের রিলিজটা বেড়ে যাবে, হিস্টামিনের রিলিজটা বেড়ে যাবে। তাহলে অতিরিক্ত হিস্টামিন যদি শরীরে রিলিজ হয়, সেক্ষেত্রে কি ঝামেলা হয় জানো? তোমার এক ধরনের শক বলে এটারে, সেটা হচ্ছে অ্যানাফাইলিটিক শক। এটা তোমরা পরে পড়বা, মানে যখন মেডিকেলে আসবে তখন পড়বা। অ্যানাফাইলিটিক শক হয়। এই শকের কারণে কি হয়? তোমার যেই প্রধান প্রধান অঙ্গ রয়েছে সেগুলোতে তোমার কি রক্ত চলাচল করতে পারে না বা অক্সিজেন পৌঁছায় না, এবং রোগী মারা যায়, বুঝছো? তো যাই হোক, এগুলো হচ্ছে আরো ডিপ পড়া, তোমরা যখন মেডিকেল আসবে তখন আরো ভালোভাবে বুঝবা। সো বলতার কামড়ে যেটা মনে রাখবে সেটা হচ্ছে হিস্টামিনের ফলে হয়, এবং পিঁপড়ার কামড়ে কি থাকে? পিঁপড়ার কামড়ে জ্বালা পোড়ার কারণ হচ্ছে তোমার কি? ফর্মিক অ্যাসিড। এই বিষয়টা মাথায় রাখবা, তাহলে এনাফ, এর বাইরে আর তেমন কিছু পড়তে হয় না। সো আমরা ক্লাস আমাদের প্রায় শেষ, হ্যাঁ, আমাদের ক্লাস প্রায় শেষ। আজকের ক্লাসে আমরা প্রায় 10টার মতো প্রশ্ন নিয়ে আলোচনা করছি, এবং 10টা প্রশ্ন থেকে অনেক বিষয় চলে আসছে, অনেক বিষয় নিয়ে আলোচনা করছি। সো তোমাদেরকে যেটা জানা লাগবে এখন, যেহেতু অনেকের এখনো প্র্যাকটিক্যাল পরীক্ষা বাকি রয়েছে, যারা ফার্স্ট টাইমার আসো বা যারা সেকেন্ড টাইমার বা থার্ড টাইমার প্রিপারেশন নিচ্ছ, তারা তো বিষয়গুলো জানো। সো তোমরা যারা ফার্স্ট টাইমার আসো, তোমাদের এখন যেটা করা লাগবে সেটা হচ্ছে যে বিগত সালের প্রশ্নগুলো একটু ভালোভাবে অ্যানালাইসিস করে পড়া। প্রশ্ন সম্পর্কে একটু ধারণা নেওয়া। অ্যানালাইসিস না করলে ঝামেলায় পড়বে। আর কতটুকু পড়া লাগবে সেটা তোমাদেরকে কিন্তু মাথায় সেট করা লাগবে। এখন ফ্যাক্ট হচ্ছে, ওই যে এনজাইমে যে বিষয়টা বললাম, 5টা এনজাইম পড়লে আর কোনো এনজাইমই পড়া লাগে না।
কিন্তু তুমি যে কোনো জায়গায় যাও, যে কোনো অনলাইন বলো বা অফলাইন বলো, যেখানে যাও, তোমাকে দেখবা যে যত অ্যানজাইম আছে সবগুলো টাটা মুখস্থ করাইছে, কিন্তু আলটিমেটলি কোনো কাজে দিবে না, পরীক্ষায় হলে যায় গোলায় ফেলবা। সো সঠিক জায়গায় প্রিপারেশনটা নেওয়াও কিন্তু একটা বড় ফ্যাক্ট। তুমি কাদের কাছ থেকে প্রিপারেশন নিচ্ছ, বুঝছো? কাদের কাছ থেকে প্রিপারেশন নিচ্ছ, তাদের ব্যাকগ্রাউন্ড কি সেটা জানাটাও কিন্তু ফ্যাক্ট। সো কথা আর বাড়াবো না, আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। আমরা আমাদের ক্লাসে পিডিএফ আমাদের ফ্রি যে গ্রুপটা রয়েছে সেখানে শেয়ার করবো, সেখান থেকে নিতে পারবো, এবং আমাদের যে আজকের যে বই বিজয় তার নামও আমরা 1 ঘন্টার মধ্যে ঘোষণা করে দিব, ঠিক আছে? সো নেক্সট, আচ্ছা, জিমি বলতেছে ভাইয়া রিপ্লাই দিলেন না যে ডেইলি কি 7টার দিকে লাইভ ক্লাস স্টার্ট হবে? আচ্ছা, এগুলো ফ্রি ক্লাস, তো আমাদের মেইন ক্লাস শুরুর আগে কিছু ফ্রি ক্লাস আমরা দিব। কি জন্য দিব? আমাদের কোয়ালিটি যদি তোমরা বুঝতে পারো, বুঝছো? সো আমাদের 7টায় ক্লাস হবে কালকের পরের দিন, আবার আগামীকালে কোনো ক্লাস হবে না, তার পরের দিন মানে পরশু আবার 7টার দিকে ক্লাস হবে। এবং আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু সবকিছু বলা হয়, ওখানে তোমরা যুক্ত থাকো, তাহলে বুঝতে পারবে, ঠিক আছে? সো আজকে ক্লাসটা এই পর্যন্তই, দেখা হবে আগামী কোনো ক্লাসে নতুন কোনো টপিকে, ঠিক আছে? ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, এবং অ্যাডমিশনের সেশনে সুস্থ থাকাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই 6-7 মাসে একটু সুস্থ থাকার চেষ্টা করো, ভালো খাবার দাবার খাও, অসুস্থতায় ভুগো না, ফোন চালানো একটু কমাও, 12টার মধ্যে ঘুমায় যাওয়ার চেষ্টা করো। এর পাশাপাশি আমাদের যে মিশন নার্সিং 27 মাত্র 3,000 টাকায় যদি ভর্তি হতে চাও কমপ্লিট বই সহ, তাহলে আমাদের পেজে ইনবক্স করতে পারো, বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আমাদের নাম্বারেও ডিরেক্ট যোগাযোগ করতে পারো, ঠিক আছে? সো নেক্সট ক্লাসে আবার দেখা হবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।